हेलो गाइस, वेलकम टू आवर চ্যানেল পাঁচের পাঠশালা। আপকামিং ডাব্লিউবি কনস্টেবল এক্সামকে ফোকাস করে ইংলিশের বেসিক একটি সিরিজ আমি শুরু করেছি। এই বেসিক ইংলিশ সিরিজের এটা আমাদের 5 নাম্বার ক্লাস। 4টি ক্লাসে আমি পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করেছি, সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি, নাউন নিয়ে আলোচনা করেছি এবং আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব প্রোনাউন নিয়ে। ঠিক আছে, প্রোনাউন কাকে বলে এবং প্রোনাউন কত প্রকার, এই সমস্ত কিছু নিয়ে আমি বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করব। তো এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ক্লাসটি শুরু করা যাক। দেখো, প্রথমে রয়েছে কি? প্রথমে রয়েছে হচ্ছে আমাদের এখানে প্রোনাউন। তো প্রথমে আমি বলে নিই প্রোনাউনের সংজ্ঞা। প্রোনাউন হচ্ছে এমন একটি শব্দ বা ওয়ার্ড যেটাকে নাউনের পরিবর্তে, কি বললাম, নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়, সেটাকে আমরা বলি হচ্ছে প্রোনাউন। এইবার দেখো, এই যে প্রোনাউনটা আমি কি বললাম, নামের পরিবর্তে। বারবার যাতে আমাদের কোনো বাক্যে কোনো ব্যক্তির নাম রিপিট করতে না হয়, ঠিক আছে, বারবার ব্যক্তির নাম যাতে রিপিট করতে না হয়, সেই জন্যই কিন্তু আমরা প্রোনাউনটা সেখানে ইউজ করি। ঠিক আছে, দেখো তোমাদের আমি কিছু বাক্যের মাধ্যমে জিনিসটা একটু বুঝিয়ে দিই। যেমন দেখো, এখানে আছে কি, রাহুল ইজ এ ব্রিলিয়ান্ট বয়, এই একটা বাক্য। দ্বিতীয় বাক্য বলা আছে কি, রাহুল লিভস ইন কলকাতা, এই একটা বাক্য। 3 নম্বর বাক্য রয়েছে, রাহুল লাইকস টু প্লে ফুটবল। তোমরা লক্ষ্য করে দেখো, আমি প্রত্যেক জায়গায় একজন ব্যক্তির নাম কিন্তু লিখেছি, রিপিট করেছি। 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বরে কিন্তু আমরা রিপিট করেছি। এবার এই যে নাম, দেখো প্রথম বাক্যের ক্ষেত্রে আমাদের ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু দ্বিতীয় তৃতীয়তে কিন্তু বারংবার, কিংবা আরও যদি আমি বাক্য লিখি এই নাম দিয়ে, তাহলে সেটা কিন্তু আমাদের দেখতেও খুব একটা ভালো লাগে না। তো এই যে নামের যে বারংবার রিপিটেশন, এই রিপিটেশনটা কমানোর জন্যই আমরা কি ইউজ করি, প্রোনাউন। প্রোনাউন কিছুক্ষণ আগেই বললাম নামের পরিবর্তে। এখানে প্রথম বাক্য রাহুল লিখেছি, কোনো ব্যাপার না। দ্বিতীয় বাক্যে কিন্তু রাহুলের জায়গায় আমরা লিখতে পারি কি, হি। এই যে হি, এটা হচ্ছে একটা প্রোনাউন, কারণ রাহুল এই যে নামটা, এই নামের পরিবর্তে বসলো। তৃতীয় বাক্যও সেম, রাহুলের পরিবর্তে আমরা লিখতে পারি কি, হি। তাহলে এই হচ্ছে প্রোনাউন, এই হচ্ছে প্রোনাউন। কেন? নামের পরিবর্তে ব্যবহার করা হয়েছে, তাই এটা হচ্ছে প্রোনাউন। এই শব্দটা, এই ওয়ার্ডটাই হচ্ছে আমাদের প্রোনাউন। বোঝা গেল? আবারও বলছি, নামের পরিবর্তে যে শব্দগুলোকে ব্যবহার করি সেগুলোই হচ্ছে আমাদের প্রোনাউন। এটা হচ্ছে বেসিক তোমাদের সংজ্ঞা এবং উদাহরণ আমি তোমাদের বুঝিয়ে দিলাম। এইবার এই প্রোনাউনের কতগুলো ভাগ আছে সেগুলো একবার দেখে নিয়ে তারপরে আমরা কিন্তু সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখো, এই যে এখানে আমাদের 1, 2 করে কিন্তু আমরা প্রোনাউনের যে ভাগগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি দিয়েছি। যেমন দেখো, এ নাম্বারে কি আছে, পার্সোনাল প্রোনাউন। এ নাম্বারে কি বললাম, পার্সোনাল প্রোনাউন। বি নাম্বারে কি, পসেসিভ প্রোনাউন। 3 নাম্বার কি, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডি নাম্বার হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ই নাম্বার হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। এফ নাম্বারে হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। জি নাম্বার হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এইচ নাম্বার হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। আর লাস্ট আমাদের কি রয়েছে, রিফ্লেক্সিভ আর হচ্ছে কি এমফ্যাটিক প্রোনাউন। রিফ্লেক্সিভ আর হচ্ছে এমফ্যাটিক। তো এই মোট যে আমি এখানে টাইপগুলো দিয়েছি, আমি কিন্তু এখন ABCD করে প্রত্যেকটাই তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। ঠিক আছে, এবার দেখো আমি শুরু করব, এই নাম্বার থেকে শুরু করছি। দেখো আমাদের এই নাম্বার, দেখো এখানে কি বলা হয়েছে, প্রথমটাই রয়েছে হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউন। প্রথমটা কি রয়েছে, পার্সোনাল প্রোনাউন। এবার এই পার্সোনাল প্রোনাউন জিনিসটা কি, এটা হচ্ছে মনে রাখবে, কোনো নামের পরিবর্তে সরাসরি যে প্রোনাউনগুলোকে ব্যবহার করা হয়, ব্যক্তি কিংবা বস্তুর নামের পরিবর্তে যে প্রোনাউনগুলোকে আমরা ব্যবহার করি সেগুলোকেই আমরা বলি হচ্ছে পার্সোনাল প্রোনাউন, নামের পরিবর্তে। যেমন তোমাদের আমি কিছুক্ষণ আগেই রাহুল দিয়ে যে বাক্যগুলো করালাম, সেখানে কিন্তু আমরা দেখেছি কি,
রাহুলের পরিবর্তে এসেছিল হি। তাহলে রাহুল একটা নাম, নামের পরিবর্তে আসলো কি হি। তাহলে নামের পরিবর্তে যেই প্রোনাউনগুলো আসে সেগুলোকেই আমরা বলি হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এবার পার্সোনাল প্রোনাউন কোনগুলো? এই যে আমি এক্সাম্পলগুলো যে করাচ্ছি তোমাদের, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা এক্সাম্পলগুলো ভালো করে মনে রাখবে। আর তোমাদের আমি আগেও বলেছি, যেহেতু আমরা পার্টস অফ স্পিচ করছি, তো পার্টস অফ স্পিচ মানে এখানে আমরা এক একটা ওয়ার্ডকে শিখছি, কোন ওয়ার্ড কি নামে পরিচিত, কার কি কাজ, এগুলো কিন্তু শিখছি। এই জন্যই আমি তোমাদের এই ক্লাসগুলোতে বাক্যের থেকে, সেন্টেন্সের থেকে আমি ওয়ার্ডগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছি তোমাদের। বোঝা গেল? ওয়ার্ডগুলো তোমাদের মনে রাখতে হবে। আমরা কারণ শিখছি কি পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ মানেই তো এখানে আমরা ওয়ার্ড নিয়ে আলোচনা করবো, এই জন্য ওয়ার্ডগুলোকে বেশি ভালো করে তোমরা মনে রাখবে। তাহলে পার্সোনাল প্রোনাউন কোনগুলো? আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, সি, সে, হি, সে। তো এখানে মেয়ে কিংবা মহিলার ক্ষেত্রে সি, আর হি হচ্ছে কি ছেলে কিংবা পুরুষের ক্ষেত্রে। দে মানে তারা, ইট মানে এটা। তাহলে এটা একটা বস্তুর ক্ষেত্রে ইউজ হয়। বাকিগুলো হচ্ছে কি ব্যক্তি, ব্যক্তি আর হচ্ছে একটা মাত্র আছে, সেটা হচ্ছে আমাদের বস্তু ইট। তো এগুলো ভালো করে মনে রাখতে হবে, কেমন? এবার দেখো, এটা দিয়ে আমি তোমাদের একটা মাত্র বাক্য এখানে দিয়েছি, হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে। এইবার তোমরা যারা যারা ভিডিও দেখছো তারা তোমরা নিজেরাই বলো তো, এই যে বাক্যটি রয়েছে এটার মধ্যে কোনটা আমাদের প্রোনাউন? কোনটা প্রোনাউন? এখানে কিন্তু আমাদের প্রোনাউন হচ্ছে কোনটা? হি। কোন ধরনের প্রোনাউন? এটা হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউন। এখন কিন্তু শুধুমাত্র প্রোনাউন বললে চলবে না, এখন কিন্তু তোমাদের বলতে হবে যে এটা হচ্ছে কি পার্সোনাল প্রোনাউন, কারণ তোমরা এখন কিন্তু জেনে গিয়েছো। আশা করি কোনো সমস্যা নেই। নেক্সট আমরা দেখবো এরপরে কি আছে। এরপরে আছে হচ্ছে আমাদের পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন। এবার দেখো পসেসিভ প্রোনাউন কোনগুলো, বা কোন প্রোনাউনগুলোকে আমরা পসেসিভ প্রোনাউন বলবো, এটা আগে একটু তোমাদের আমি ক্লিয়ার করে দিই। পসেসিভ প্রোনাউন মানে হচ্ছে এমন এক ধরনের প্রোনাউন বা যে প্রোনাউনগুলো দিয়ে কোনো কিছুর প্রতি মালিকানা বা অধিকার বোঝায়। কি বললাম? মালিকানা বা অধিকার বোঝায়, সেগুলোকেই আমরা বলি হচ্ছে পসেসিভ প্রোনাউন। ঠিক আছে? সেগুলোকেই আমরা বলি পসেসিভ প্রোনাউন। বোঝা গেল? এবার দেখো এক্সাম্পলে কি আছে, মাইন আমার, তাই না, আওয়ার্স আমাদের, ইয়োর্স তোমাদের বা তোমার, হার্স তার, হিজ তার, ইটস এটা, দেয়ার্স মানে তাদের। এই প্রত্যেকটা ওয়ার্ডই হচ্ছে আমাদের পসেসিভ প্রোনাউন। আর এই প্রত্যেকটা ওয়ার্ড দিয়েই কি করা হয়? কোনো কিছুর প্রতি অধিকার বা মালিকানা দেখানো হয়। কি বললাম? অধিকার বা মালিকানা। আমি যদি বলি যে এটা আমার মোবাইল, ওটা আমার মোবাইল, তাই না? তাহলে এই যে আমার, কিংবা মনে করো যে তাদের বাড়ি, আমাদের বাড়ি, তাহলে এগুলোই হচ্ছে আমাদের পসেসিভ প্রোনাউন। বাংলায় যেমন বলি আমার, আমাদের, এই সমস্ত, সেরকমই আমরা ইংলিশে বলি মাইন, আওয়ার্স, ইয়োর্স, হার্স, এগুলোকে আমরা বলি। দেখো একটা মাত্র বাক্য দিয়েছি আমি, দিস ব্যাগ ইজ হার্স, এই ব্যাগটি তার। তাহলে এই বাক্যের মধ্যে কোনটা আমাদের পসেসিভ প্রোনাউন? তো পসেসিভ প্রোনাউন হচ্ছে এখানে আমাদের হার্স, কারণ এই হার্স দিয়ে ব্যাগের প্রতি কি দেখাচ্ছে? একটা মালিকানা, অধিকার দেখাচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো, এরপরে আছে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আগে আমাদের বুঝতে হবে এটার কাজ কি, এটা দিয়ে কি বোঝায়। তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিয়ে কোনো কিছুকে নির্দিষ্ট করে বলা হয়। কি বললাম? কোনো কিছুকে নির্দিষ্ট করে বলা হয়। আমরা যেমন বাংলায় বলি এটা, ওটা, এইগুলো, ওইগুলো, এই যে বাংলায় যে বলি ওটাই হচ্ছে ইংলিশে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দেখো দিস, একটা হচ্ছে কি THIS, দিস মানে এটা, এই দিস মানে হচ্ছে এইগুলো, দ্যাট মানে ওটা, আর দোজ মানে হচ্ছে ওইগুলো। তাহলে এই যে ওয়ার্ডগুলো আমরা দেখলাম, এগুলো প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে কি
কি করা বোঝায়? কোনো জিনিসকে, কোনো বস্তুকে নির্দেশ করা হয়। কি করা হয়? নির্দেশ করা হয়। আর যেহেতু নির্দেশ করছে তার মানে কোন প্রোনাউন? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। বোঝা গেল? এবার দেখো আমি একটা বাক্য দিয়েছি এখানে, দিস ইজ মাই বুক, এটা আমার বই। তাহলে তোমরা নিজেরাই বলো এই বাক্যের মধ্যে কোনটা আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন? আশা করি তোমরা সকলেই উত্তর করেছো যে এখানে হচ্ছে দিস। দিস হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কেন? কারণ এই দিস দিয়ে এই বইটাকে নির্দেশ করেছে, ঠিক আছে, নির্দিষ্ট করে বলেছে। এবার দেখো নেক্সট আমাদের কি রয়েছে? নেক্সট রয়েছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। কি রয়েছে? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এবার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা কি, এটা আমাদের প্রথমে বুঝতে হবে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের কাজই হচ্ছে যে অনেকগুলো, ঠিক আছে, একাধিক বা তার বেশি বস্তুর মধ্যে, ব্যক্তির মধ্যে প্রত্যেককেই যখন আলাদা আলাদাভাবে বোঝায়, অনেকগুলো বস্তু অথবা অনেক, যে মনে করো যে ব্যক্তি বলতে পারি আমরা, মানে এক কথা বলতে গেলে অনেক কিছুর মধ্যে যে প্রত্যেককে যে আলাদা আলাদা করে দেখায়, সেটাকেই আমরা বলি হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। কি বলি সেটাকে আমরা? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এবার এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলোর মধ্যে কি কি রয়েছে? এখানে রয়েছে হচ্ছে আইদার, নাইদার, ইচ, এনি, নান, এটসেট্রা। এগুলো দিয়ে কি বোঝায়? এগুলো দিয়ে কিন্তু আমাদের অনেকগুলো বস্তু বা অনেক ব্যক্তির মধ্যে প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝায়। বুঝতে পারলে? এবার দেখো আমি একটা বাক্য দিয়ে তোমাদের এই জিনিসটা একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি আমি। যেমন ইচ অফ দ্য অ্যাপেলস ইজ গ্রিন, প্রত্যেকটি আপেলই হচ্ছে কি? সবুজ। দেখো অ্যাপেলস কিন্তু রয়েছে অনেকগুলো আপেল। এবার অনেকগুলো আপেলের মধ্যে আমার এই যে ওয়ার্ডটা রয়েছে ইচ, তাই না? ইচ দিয়ে কি করেছে? ইচ দিয়ে এটা বুঝিয়েছে যতগুলোই আপেল হোক না কেন তার প্রত্যেকটাই হচ্ছে কি? সবুজ। এখন বুঝতে পেরেছো? অনেকগুলো জিনিসের মধ্যে প্রত্যেককে আলাদা আলাদাভাবে যেই প্রোনাউনটা বোঝায় সেটাকেই আমরা বলি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। অনেকগুলো আপেল, আমরা যদিও জানি না কতগুলো, কিন্তু অনেকগুলো। এবার এই আপেলগুলোর মধ্যে প্রত্যেকটি হচ্ছে কি? সবুজ। বুঝতে পারলে? নেক্সট আমাদের রয়েছে হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন, এই যে ইনডেফিনিট এই কথাটাই কিন্তু আমাদের তোমরা জানো যে অনির্দিষ্ট, তাই না? তাহলে ইনডেফিনিট যে প্রোনাউনগুলোকে আমরা ইনডেফিনিট প্রোনাউন বলবো, সেই প্রোনাউনগুলো কি করবে? কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে না বুঝিয়ে অনির্দিষ্ট করে বোঝাবে, নির্দিষ্ট না বুঝিয়ে অনির্দিষ্টভাবে, সেটাকেই আমরা বলবো হচ্ছে কি? ইনডেফিনিট প্রোনাউন। এবার ইনডেফিনিট প্রোনাউনের মধ্যে কি কি রয়েছে দেখো, এই যে এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে, সামওয়ান, সামবডি, এভরিবডি, তারপরে নোবডি, এনিওয়ান, এনিবডি, ফিউ, মেনি, আইদার, নাইদার, এনি, মোর। এই প্রত্যেকটাই হচ্ছে আমাদের ইনডেফিনিট প্রোনাউন। এই প্রোনাউনগুলো দিয়ে আমাদের কি করা বোঝায়? কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে না বুঝিয়ে অনির্দিষ্ট করে বোঝানো হয়। বুঝতে পারলে? তোমরা এই প্রোনাউনগুলো আগেও দেখেছো হয়তো, এই বিভিন্ন বাক্যের মধ্যে এগুলোর প্রয়োগ তোমরা অবশ্যই দেখেছো। তবে আজকে তোমরা জেনে গেলে যে এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের ইনডেফিনিট প্রোনাউন। বুঝতে পারলে? এবার দেখো বাক্য দেওয়া রয়েছে, সামওয়ান ইজ কামিং হিয়ার, কেউ একজন এখানে আসছে। এবার দেখো কোনটা আমাদের ইনডেফিনিট প্রোনাউন? সামওয়ান। কেউ একজন এখানে আসছে। আমরা কি নির্দিষ্ট করে জানি যে কে আসছে? ছেলে নাকি মেয়ে, মহিলা নাকি পুরুষ, কিংবা কোনো বাচ্চা নির্দিষ্ট করে জানি? জানি না। তাহলে নির্দিষ্ট করে যেহেতু জানি না, তাহলে অনির্দিষ্ট করে বোঝানোর জন্য যে প্রোনাউনগুলো আসছে, তার মানে এখানে তাহলে অনির্দিষ্ট কোনো কিছুকে বোঝানোর জন্য আসে কোনটা? ইনডেফিনিট প্রোনাউন। কেউ একজন। এবার কেউ একজন মানে তো কোনো আমাদের নির্দিষ্ট করে কোনো আইডিয়া হচ্ছে না যে কে আসছে।
সেই জন্য এগুলোকে আমরা বলি হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। এগুলো দিয়েই বোঝা যাচ্ছে অনির্দিষ্ট কোনো কিছুকে। বুঝতে পারলে? নেক্সট দেখো, অল দ্য বুক ইজ স্টোলেন। সমস্ত বই কি হয়ে গিয়েছে? চুরি হয়ে গিয়েছে সমস্ত বই। তাহলে এইখানে হচ্ছে আমাদের অল হচ্ছে কি ইনডেফিনিট প্রোনাউন। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছ। এইবার আমাদের নেক্সট দেখো কি রয়েছে। নেক্সট আমাদের রয়েছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ মানে তোমরা সকলেই জানো, ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক, তাই না? তো ইন্টারোগেটিভ প্রোনাউন মানে যে প্রোনাউনগুলো দিয়ে প্রশ্ন করা হয়, যে প্রোনাউনগুলো দিয়ে কি করা হয়, যে প্রোনাউনগুলো দিয়ে প্রশ্ন করা হয়, সেগুলোকেই আমরা বলি হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। তোমরা অনেক শুনেছো যে WH ওয়ার্ড, তাই না? WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন করা হয়, তাই না? এই জিনিসটা তোমরা শুনেছো প্রত্যেকেই। এবার এই যে WH ওয়ার্ড, এগুলোকেই আমরা বলি হচ্ছে কি ইন্টারোগেটিভ প্রোনাউন। কারণ প্রশ্ন করতে গেলে আমাদের কিন্তু WH ওয়ার্ড আনতে হয়, সব জায়গায় না, মানে মাঝে মাঝে আনতে হয়, বেশিরভাগ ক্ষেত্রে WH ওয়ার্ড আনতে হয়। তাহলে এই যে WH ওয়ার্ড, হোয়াট, হুইচ, হু, হুম, হুজ, এগুলোই হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন। এগুলো দিয়ে প্রশ্ন করা হয়, আর প্রশ্ন করা হয় যে প্রোনাউন দিয়ে, সেগুলোকে আমরা বলি হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। আচ্ছা, বাক্য দেখো, হু আর ইউ, কি বলেছে? হু আর ইউ, তুমি কে? তো এখানে প্রশ্ন করার কাজটা কে করছে? হু, এই যে প্রশ্নবোধক চিহ্ন, বাক্যটা প্রশ্নবোধক বাক্য, আর এই বাক্যে প্রশ্ন করার কাজ করছে কে? হু। তাহলে হু হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন। বুঝতে পারলে? নেক্সট দেখো, এবার আছে হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন হচ্ছে কি? এটা হচ্ছে এমন এক ধরনের প্রোনাউন যেগুলো হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর নামের পরেই বসে। আর ব্যক্তি বা নামের, মনে করো যে বস্তু তো নামের পরে বসলোই, বসে সেই ব্যক্তি বা বস্তুকেই আবার নির্দেশ করে, সেটাকেই আমরা বলি হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে? যেমন এখানেও দেখো আমাদের কি কি রয়েছে, হু, হুম, হুইচ, হুজ, দ্যাট, হোয়ার, এটসেট্রা। এবার অনেকের মনে হতে পারে যে কিছুক্ষণ আগেই তো আমরা দেখলাম যে WH ওয়ার্ড মানে ইন্টারোগেটিভ, তাই কিনা? এটা তো একদম ঠিক ধরেছো তোমরা যে WH ওয়ার্ড মানে ইন্টারোগেটিভ, তাহলে এখন আবার কেন বলা হচ্ছে WH ওয়ার্ড রিলেটিভ প্রোনাউন? এর একটা পেছনে কারণ আছে। দেখো, আমাদের কিছুক্ষণ আগে যখন আমি তোমাদের পড়ালাম হচ্ছে কি ইন্টারোগেটিভ প্রোনাউন, তখন দেখো এগুলো দিয়ে কিন্তু প্রশ্ন করা হচ্ছে। প্রশ্ন করা মানে কি? বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। যদি এই প্রোনাউনগুলো প্রশ্ন করার জন্য আসে তাহলে হবে সেটা ইন্টারোগেটিভ প্রোনাউন। আর যদি এই WH ওয়ার্ডগুলো কোনো বাক্যে প্রশ্ন করার জন্য যদি না এসে থাকে, দেখো তো এখানে বাক্যটা কি প্রশ্নবোধকে আছে? বাক্যটি কিন্তু প্রশ্নবোধকে নেই। তার মানে এখানে WH ওয়ার্ডটা আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন না। বুঝতে পারলে? ইন্টারোগেটিভ প্রোনাউন তুমি WH কে তখনই বলবা যখন বাক্যের শেষে কি থাকবে? প্রশ্নবোধক চিহ্ন, ট্রিক্সের মতন মনে রাখবে তোমরা। আর যদি মনে করো বাক্যের মধ্যে WH ওয়ার্ড আছে তবে প্রশ্নবোধক চিহ্ন নেই, তাহলে সেটা কিন্তু রিলেটিভ প্রোনাউন হবে। রিলেটিভ প্রোনাউন আমি কি বললাম সংজ্ঞায়? আগে বাক্যটা একটু পড়ে নিই, তারপরে আমি সংজ্ঞা অনুযায়ী তোমাদের জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। হি ইজ দ্য ম্যান হুম আই মেট ইন দুবাই। তিনি হচ্ছে সেই ব্যক্তি যার সঙ্গে আমার দুবাইয়ে সাক্ষাৎ হয়েছিল। এবার দেখো সংজ্ঞায় কি বলেছিলাম, রিলেটিভ প্রোনাউন হচ্ছে এমন এক ধরনের প্রোনাউন যে প্রোনাউনটা হচ্ছে কি করে, কোনো ব্যক্তি বা বস্তুর পরেই বসে। এখানে বস্তু নেই, ব্যক্তি আছে, ঠিক আছে? তো এই যে ব্যক্তির পরে বসলো কে? WH ওয়ার্ড। আর এই WH ওয়ার্ড দিয়ে কিন্তু সেই ব্যক্তি বা বস্তুকেই বোঝাচ্ছে। দেখো ব্যক্তির নামের পাশে বসলো এই যে, আর পাশে বসে কি সেই ব্যক্তিকেই নির্দেশ করলো, সেই ব্যক্তিকেই বোঝালো, সেই জন্যই এটা হয়ে গেল আমাদের রিলেটিভ প্রোনাউন। তোমরা কিন্তু মানে কনফিউজড হবে না, WH ওয়ার্ড কখন ইন্টারোগেটিভ হবে, কখন আমাদের কি হবে রিলেটিভ প্রোনাউন হবে। আমি তোমাদের একটু আগেই বললাম বাক্যের শেষে প্রশ্নবোধক তাহলে হচ্ছে ইন্টারোগেটিভ, আর যদি মনে করো প্রশ্নবোধক না থাকে, ফুল স্টপ থাকে, তাহলে সেটা হচ্ছে রিলেটিভ। তার সঙ্গে সঙ্গে দেখে রাখবা যে ব্যক্তি বা বস্তুর নামের পরে মানে ঠিক পরেই আছে কিনা, যেরকমটা তোমরা এই বাক্যে দেখতে পাচ্ছ। আশা করি কোনো এখন ডাউট নেই। ডাউট থাকলে তোমরা ভিডিওটা একটুখানি পিছিয়ে নিয়ে আবার রিপিট করো, ঠিক আছে? তাহলে জিনিসটা আরও বেশি ক্লিয়ার হবে।
আচ্ছা, এবার দেখো আমাদের নেক্সট কি রয়েছে। নেক্সট রয়েছে হচ্ছে আমাদের রেসিপ্রোকাল। কি রয়েছে? রেসিপ্রোকাল প্রোনাউন। তো রেসিপ্রোকাল প্রোনাউনের কাজ কি? রেসিপ্রোকাল প্রোনাউনের কাজ হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায়। কি বললাম? দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায়। ঠিক আছে, এবার এই যে পারস্পরিক সম্পর্ক দুইজন বা তার বেশি ব্যক্তির মধ্যে, এবার এই পারস্পরিক সম্পর্ক বোঝাতে যে প্রোনাউনগুলো ব্যবহার হয় সেগুলোকে আমরা কি বলবো? রেসিপ্রোকাল প্রোনাউন। খুব সহজ। এবার পারস্পরিক সম্পর্ক বোঝায় ইচ আদার আর হচ্ছে কি ওয়ান অ্যানাদার দিয়ে। ইচ আদার দুইজন ব্যক্তির মধ্যে সম্পর্ক বোঝাবে, দুইজন ব্যক্তি। আর দুইয়ের বেশি হলে হচ্ছে মনে করো 3 থেকে শুরু করে তুমি যা খুশি লিখতে পারো। ঠিক আছে, 3 থেকে শুরু হচ্ছে, মানে এক কথায় বলতে গেলে দুইয়ের বেশি। দুইয়ের বেশি মনে করো যে ব্যক্তির মধ্যে যদি সম্পর্ক বোঝায় তাহলে সেখানে হবে হচ্ছে কত, মানে কি হবে, ওয়ান অ্যানাদার দিয়ে কিন্তু সেটা যুক্ত হবে, মানে পারস্পরিক সম্পর্ক বোঝাবে। এবার বাক্য দিয়ে তোমরা জিনিসটাকে আরো ভালো করে বুঝে নাও। দেখো প্রথম বাক্য কি রয়েছে, রাজ অ্যান্ড রোহিত হেল্পড ইচ আদার। কি ব্যবহার করেছি আমরা? ইচ আদার। এবার দেখো ইচ আদার মানে কি? দুইজন ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক। আর ওয়ান অ্যানাদার মানে হচ্ছে দুইয়ের বেশি, যা মনে করো সংখ্যা হতে পারে, কোনো অসুবিধা নেই, দুইয়ের বেশি। সেটা বোঝাতে গেলে কি ওয়ান অ্যানাদার। তোমরা প্রথম বাক্যে কি দেখতে পাচ্ছ? ব্যক্তি কয়টি আছে এখানে? দুইজন, রাজ আর হচ্ছে কি রোহিত। এই দুজন ব্যক্তির মধ্যে যেহেতু সম্পর্ক বোঝাচ্ছে যে রাজ এবং রোহিত একে অপরকে সাহায্য করেছিল, দুইজন ব্যক্তির মধ্যে সম্পর্ক। এবার দুইজন ব্যক্তির মধ্যে যেহেতু সম্পর্ক, তাই জন্য এই সম্পর্ক বোঝাতে কি আসবে? ওয়ান অ্যানাদার? না, ওয়ান অ্যানাদার আসবে না, আসবে কি ইচ আদার। আগে তোমাদের আমি বলে দিয়েছি এটা। 2 নাম্বার বাক্য দেখো, দে আর কম্পিটিং উইথ ওয়ান অ্যানাদার টু সিজ পাওয়ার। এখানে কি আছে? ওয়ান অ্যানাদার। ওয়ান অ্যানাদার মানে কি? দুইয়ের বেশি। তার মানে এটার বাংলা মানে আগে একটু বলে দিই আমি। তারা ক্ষমতা দখলের জন্য একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করছে। তাহলে তারা এখানে কি দুইজন বোঝাচ্ছে? তোমরাই বলো, দুজন বোঝাচ্ছে? না, অনেকজন বোঝাচ্ছে। তারা, আমরাও জানি না কতজন এখানে আছে, তাই না? কারা কারা প্রতিযোগিতা করছে জানি আমরা? জানি না। তারা বলতে কি অনেকজন। এবার যেহেতু অনেকজন, যেহেতু দুইয়ের বেশি, সেই জন্য এইখানে সম্পর্ক বোঝাতে গেলে আমাদের ওয়ান অ্যানাদার ইউজ করতে হবে। দুইজনের মধ্যে সম্পর্ক ইচ আদার, দুইয়ের বেশি সম্পর্ক ওয়ান অ্যানাদার। বুঝতে পারলে? আচ্ছা, আজকে দেখো আমাদের নেক্সট যে টাইপটি রয়েছে সেটা হচ্ছে রিফ্লেক্সিভ আর হচ্ছে কি এমফ্যাটিক। তো তোমরা অনেক জায়গায় রিফ্লেক্সিভ আলাদা দেখতে পারো, আবার এমফ্যাটিকও তোমরা আলাদাভাবে দেখতে পারো। তবে আমি এখানে একসঙ্গে করে দিয়েছি, কারণ রিফ্লেক্সিভ কিংবা এমফ্যাটিক এই যে প্রোনাউনগুলো আছে এগুলো কিন্তু সেম, প্রোনাউনগুলো সেম, তবে রিফ্লেক্সিভের একটি বৈশিষ্ট্য রয়েছে, আবার এমফ্যাটিকের একটি বৈশিষ্ট্য রয়েছে। যেহেতু প্রোনাউনগুলো সেম, সেই জন্য আমি এটাকে একসঙ্গে লিখেছি। আর উদাহরণের মাধ্যমে তোমাদের আমি রিফ্লেক্সিভ আর এমফ্যাটিকের মধ্যে যে পার্থক্য সেটা আমি বুঝিয়ে দেব। দেখো, মাই সেলফ, ইয়োর সেলফ, হিমসেলফ, হার সেলফ, ইট সেলফ, আওয়ার সেলফস, ইয়োর সেলফস, দেম সেলফস, এগুলো এই যে সেলফ আর হচ্ছে সেলফ যুক্ত যে ওয়ার্ডগুলো হয় এগুলোকেই আমরা রিফ্লেক্সিভ আর হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন বলে থাকি। বুঝতে পারলে? এবার অনেকের মনে হতে পারে এই যে সেলফ আর এই সেলফের মধ্যে পার্থক্য কি? তো পার্থক্য এটাই, সেলফ হচ্ছে সিঙ্গুলার আর সেলফস হচ্ছে প্লুরাল। এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল। বুঝতে পেরেছ? এবার দেখো এই রিফ্লেক্সিভ আর হচ্ছে এমফ্যাটিক এর মধ্যে পার্থক্যটা তোমাদের আমি বুঝাই। দেখো, আই উইল গো মাইসেলফ, এখানে দেওয়া আছে কি রিফ্লেক্সিভ, তার মানে এই যে মাইসেলফ এটা হচ্ছে রিফ্লেক্সিভ। আবার আই মাইসেলফ উইল গো এটা হচ্ছে কি এমফ্যাটিক। এবার আমি তো বলে দিলাম যে প্রথমটা রিফ্লেক্সিভ, পরেরটা হচ্ছে কি এমফ্যাটিক। এবার বুঝতেও তো হবে যে কেন এটা রিফ্লেক্সিভ
কেন এখানে এটা এমফ্যাটিক? কারণ ওয়ার্ড তো আমাদের সেম, ওয়ার্ড কি, ওয়ার্ড সেম, তবে এই যে সেলফ বা সেলফযুক্ত যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলোর পজিশন তার সঙ্গে সঙ্গে যে এই এমফ্যাটিক আর রিফ্লেক্সিভ যে কনসেপ্টটা আছে এটা কিন্তু আমাদের বুঝতে হবে। যেমন দেখো, আগে রিফ্লেক্সিভটা তোমাদের বুঝিয়ে নিই। রিফ্লেক্সিভ মানে কি? রিফ্লেক্সিভ মানে যখন কাজের প্রভাব সরাসরি সেই সাবজেক্টের ওপরেই পড়ে। যেমন দেখো এখানে আমি যাব, আমি নিজে যাব, তাহলে যাওয়া কাজটার প্রভাব আমার কি নিজের ওপর পড়ছে, এই জন্য এটা হচ্ছে রিফ্লেক্সিভ। আবার দ্বিতীয় বাক্য কি? দ্বিতীয় বাক্য রয়েছে হচ্ছে আই মাইসেলফ উইল গো, আমি নিজেই যাব। এই যে সাবজেক্টের পরে এবং ভার্বের আগে যখন এই সেলফযুক্ত বা সেলফযুক্ত ওয়ার্ডগুলো দেখতে পারবে তখন বুঝে নিতে হবে যে এখানে এমফাসাইজ, এই যে এমফ্যাটিক যে আছে এটা দিয়ে কি এমফাসাইজ করা বোঝাচ্ছে। এমফাসাইজ মানে জোর দেওয়া হচ্ছে। কি দেওয়া হচ্ছে? জোর দেওয়া হচ্ছে। বুঝতে পারলে? এখানে হচ্ছে কাজের প্রভাব, প্রথম বাক্যে কাজের প্রভাব নিজের ওপর পড়ছে, আমি নিজে যাব, যাওয়া কাজটার প্রভাব আমার উপর পড়ছে, ঠিক আছে। আর 2 নম্বর বাক্য হচ্ছে কি? 2 নম্বর বাক্য এখানে আমি জোর দিচ্ছি। কি করছি? জোরপূর্বক কথাটা বলছি, আমি নিজেই যাব। বুঝতে পারলে? তাহলে এমফ্যাটিক তোমরা এখন বুঝতে পেরেছো এখানে জোর দেওয়ার জন্য ব্যবহার হয়। এবার তার সঙ্গে সঙ্গে তোমাদের আমি একটা ট্রিক্স হিসেবে একটু বুঝিয়ে দিই। যেমন দেখো এই যে রিফ্লেক্সিভ আর হচ্ছে এমফ্যাটিক, এটার কিন্তু পজিশন দেখেও তোমরা বুঝতে পারবা যে কখন রিফ্লেক্সিভ কখন এমফ্যাটিক। দেখো যদি আমাদের এই সেলফ বা সেলফযুক্ত শব্দগুলো ভার্বের পরে বসে, ভার্বের পরে বসা মানে সেটা হচ্ছে রিফ্লেক্সিভ। বুঝতে পারলে? আর যদি এই সেলফ বা সেলফযুক্ত ওয়ার্ডগুলো সাবজেক্টের পরে আর কি ভার্বের যদি আগে বসে তাহলে সেটা হচ্ছে আমাদের এমফ্যাটিক প্রোনাউন। বুঝতে পারলে? তো আজকের এই যে আলোচ্য বিষয় আমাদের প্রোনাউন, এটা এখানেই শেষ হলো। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাবে। আর এই ভিডিওটি তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। So thank you for watching and see you in the next video.